হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। আজকে তোমাদের নিয়ে চলে এসেছি পার্ট 16 অর্থাৎ 24 আগস্ট ফার্স্ট শিফটের রেলওয়ে গ্রুপ ডি 2022 এর সায়েন্সের শিফট। আর এই শিফটে তোমাদের কি আলোচনা করা হবে? যত সায়েন্সের প্রশ্ন এসেছে আজকের শিফটটা কেন গুরুত্বপূর্ণ, কারণ আজকের শিফটে কিছু টাফ টাফ প্রশ্ন এসেছে যেগুলো তোমাদের আমি আলোচনা করবো। তোমরা যারা টেকনিশিয়ান, এনটিপিসি, এএলপি, গ্রুপ ডি, জেই, আরপিএফ যে কোনো পরীক্ষার জন্য সায়েন্স ক্লাসটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর একটা কথা, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বিশেষ করে তুমি যদি রেলওয়ের পরীক্ষার্থী হও তাহলে তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তুমি তাড়াতাড়ি ক্লাসগুলো পেয়ে যাও। এবং অবশ্যই ক্লাসটিকে লাইক করবে এবং ক্লাসটিকে শেয়ার করে আমাদের পাশে থাকবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। তোমাদের ভ্যাকেন্সির ডেট কিন্তু চলে আসছে, অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি যেটা এনটিপিসি, গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট বেরোবে, জুনিয়র ইঞ্জিনিয়ার বেরোবে, প্যারামেডিক্যাল ক্যাটাগরি বেরোবে, টেকনিশিয়ান এলপি অলরেডি খতম, মানে শেষ, ভ্যাকেন্সি ইনক্রিজ হবে। ঠিক আছে, আচ্ছা এই ব্যাচটার কিন্তু ক্লোজ হয়ে গেছে, এই ব্যাচটা কিন্তু ক্লোজ, এখানে আর অ্যাডমিশন নেব না। নেক্সট ব্যাচ যখন অ্যানাউন্সমেন্ট হবে তখন সেটা নেব। আর এইটা জুলাই ব্যাচ কিন্তু তোমাদের অ্যাডমিশন স্টার্ট হচ্ছে। যারা জুলাই ব্যাচে অ্যাডমিশন নেবে, সায়েন্সের ব্যাচ কিন্তু জুন ব্যাচ তোমাদের ফুল হয়ে গেছে, জুন ব্যাচে অ্যাডমিশন বন্ধ হয়ে গেছে। তোমাদের বলেছিলাম যে 20 তারিখের পর কিন্তু আমি একটা গ্রেট অ্যানাউন্সমেন্ট নিয়ে আসবো। সায়েন্স ব্যাচ জুলাই 2024 এর ব্যাচ কিন্তু লঞ্চ করা হলো এই মুহূর্তে। বিশেষ করে যারা টেকনিশিয়ান এএলপির অ্যাডমিশন, এএলপির কিন্তু অ্যাডমিশন, যারা এএলপির ভ্যাকেন্সি বৃদ্ধির সাথে সাথে অ্যাডমিশন নিতে চাও তাদের জন্য শুধুমাত্র আমি জুন ব্যাচে ঢোকাবো। বাকি যারা টেকনিশিয়ান, এনটিপিসি, গ্রুপ ডি যারা দেবে তাদের জন্য দিস ইজ ইউর ব্রহ্মাস্ত্র ব্যাচ। ঠিক আছে, এটা তোমার ব্রহ্মাস্ত্র, সমস্ত কিছু তোমাকে করানো হবে। সোমনাথ যেভাবে এখানে তোমাদের করাচ্ছে তার থেকে মানে সেই রকমই ফান্ডামেন্টাল গ্রুপ, পুরো ফান্ডামেন্টাল ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব ক্লিয়ার করা হবে। জয়েন হতে চাইলে নিচের দেওয়া নম্বরে ফোন করে নেবে। চলো আজকে ক্লাস শুরু করা যাক। বলছে দেখো, প্রথম প্রশ্ন, একটি উত্তল দর্পণে প্রধান অক্ষ বরাবর আলোক রশ্মির কি হচ্ছে না, উত্তল দর্পণে প্রধান অক্ষ বরাবর আলোক রশ্মির ঘটনার আপতন কোণ কত হবে? এখানে ঘটনাটা ভুল বলেছে, প্রধান অক্ষ বরাবর আলোক রশ্মির আপতিত হলে আপতন কোণ কত হবে? ভালো করে বোঝো। উত্তল দর্পণ, উত্তল দর্পণ মানে কি? এইটা হচ্ছে একটা উত্তল দর্পণ। তাহলে এই উত্তল দর্পণের প্রধান অক্ষ কোনটা? এটা প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষ বরাবর মানে কি? প্রধান অক্ষ বরাবর মানে হচ্ছে এই বরাবর আপতিত হচ্ছে। তাহলে এই বরাবর যদি আপতিত হয় তাহলে ভালো করে বোঝো, এই বরাবর অর্থাৎ কি না, এই বরাবর যদি আপতিত হয় এর লম্বটা কোনটা? এটাই হবে। তাহলে এই বরাবরই তো আপতন কোণ যদি হয়ে যায়, প্রতিফলন এই দিক দিয়ে হয়ে যাবে। আর তো আপতন কোণ প্রতিফলন কোণ কিছুই থাকবে না। অভিলম্ব বরাবর অর্থাৎ তোমাকে এটা অনেক সময় প্রশ্ন দেয় যে যদি সমতল দর্পণের অভিলম্ব বরাবর কোন রশ্মি আপতিত হয়, এইভাবে যদি কোনো আপতিত হয় তাহলে আপতন কোণ প্রতিফলন কোণ কত হবে? মনে রাখবে, অভিলম্ব বরাবর যদি কোনো আপতন হয় তখন সেক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে কি হবে? আপতন কোণ এবং প্রতিফলন কোণ বই কিন্তু কি হবে? জিরো হবে, জিরো। ক্লিয়ার? চলো নেক্সট। অপর্যাপ্ত বাতাসে অর্থাৎ অক্সিজেনের অনুপস্থিতিতে, মানে অল্প অনুপস্থিতিতে কয়লা এবং পেট্রোলিয়াম পোড়ানো হলে কোন ক্ষতিকর গ্যাস উৎপন্ন যা দূষণ ঘটায়। কোন ক্ষতিকর গ্যাস উৎপন্ন হয়? নিশ্চয়ই তোমরা জানো যে অপর্যাপ্ত বাতাসে বা অপর্যাপ্ত বাতাসে যখন জ্বালানি দহন হবে তো প্রতি ক্ষেত্রে মনে রাখবে কার্বন মনোক্সাইড, এই কার্বন মনোক্সাইড কিন্তু কি করেন আমাদের ব্লাডের সঙ্গে মিশে গিয়ে কার্বোমিনো হিমোগ্লোবিন এবং মানে কি বলবো যে কার্বক্সি হিমোগ্লোবিন এবং হচ্ছে তোমাদের মনোক্সাইড টক্সিসিটি ঘটায়, যাতে অনেক সময় কি হয়? স্ট্রোক হয়ে যায় এবং দম বন্ধ হয়ে মারা যায়। মানে এটা আমাদের হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে দেয়। ঠিক আছে, এটাই হচ্ছে কার্বন মনোক্সাইড। নেক্সট, নিচের কোন সম্পর্কটি উত্তল দর্পণ দ্বারা উৎপাদিত বিবর্ধন এম এর ক্ষেত্রে সঠিক? আচ্ছা, প্রথম কথা, আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে যদি একটা জিনিস বলি, উত্তল দর্পণের কটা পজিশন রয়েছে না? দুটো পজিশন। একটা হচ্ছে বহু দূরে যখন বস্তু থাকবে, আর একটা হচ্ছে এই মানে কি বলবো যে এই যে এখানে কাছাকাছি যখন আসবে, দুটো পজিশন। প্রত্যেক ক্ষেত্রেই আমরা দেখতে পাবো, আমি বলেছিলাম তোমাদের উত্তল দর্পণে তুমি যেখানেই বস্তু রাখো না কেন, দুটো ক্ষেত্রে দুটো জায়গাতে বস্তু রাখা যায়। প্রত্যেক ক্ষেত্রে তার যে ভি বা তার যে প্রতিবিম্ব সেটা কি হবে না, প্রতিবিম্বটা সর্বক্ষেত্রে কি হবে না, সর্বক্ষেত্রে লেস দেন বস্তুর আকার হবে। অর্থাৎ প্রতিবিম্বের আকার সব ক্ষেত্রে কি হবে না, বস্তুর আকারের থেকে ছোট হবে। অর্থাৎ প্রতিবিম্বের আকার উত্তল দর্পণের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে যে কোনো জায়গায় তুমি রাখো, মেনলি দুটো জায়গায় রাখা যায়, একটা অসীমের, একটা হচ্ছে লেন্সের কাছে, সরি দর্পণের কাছে। তো প্রত্যেকটা ক্ষেত্রে কি হবে? প্রতিবিম্বের আকারটা
ছোট হবে। আর প্রতিবিম্বের আকার যেহেতু ছোট, তার মানে আমরা কি বলেছিলাম ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে তিনটে জিনিস, m ইকুয়াল টু 1 হলে কি হয়, ম্যাগনিফিকেশন ইকুয়াল টু 1 হলে কি হয় না প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্য ইকুয়াল হয়। m ইকুয়াল টু গ্রেটার দেন 1 হলে কি হয়, প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের থেকে বেশি হয়, প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের থেকে বেশি হয়। m ইকুয়াল টু m লেস দেন 1 হলে কি হয় না প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের থেকে কম হয়। এক্ষেত্রে আমরা কি দেখলাম, m লেস দেন 1। m লেস দেন 1 কেন না বস্তুর দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্যের থেকে বেশি, বা প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বস্তুর দৈর্ঘ্য থেকে কম, আর কম মানে m লেস দেন 1। m লেস দেন 1 কোথায় আছে, এখানে তো m গ্রেটার দেন 1 হবে না, m ইকুয়াল টু 1 হবে না। m ইকুয়াল টু 1 হলে কি হয়, সমান হয়, দুটোর আকার সমান হবে। এখানে দেখো m লেস দেন 1 জিরো কি করে হবে, m লেস দেন 1 অর্থাৎ অপশন 1 উইল বি ইওর রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। নিচের কোনটি বেনজিন অণুর গঠন? আচ্ছা বেনজিন অণুর ক্ষেত্রে কি হয় না বেনজিন অণুর ক্ষেত্রে কি হয়, C6H6, অর্থাৎ তুমি C 6টা বসাও, 1 2 3 4, ঠিক আছে 1 2 3 4 বসিয়ে দাও না, এরকম করে বসিয়ে দাও, 1 2 3 4 5 6, ঠিক আছে। এবার এইচ গুলোকে বসাও, C6H6, তাহলে কটা করে এইচ বসবে, একটাই এইচ বসবে, এইচ 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 এইচ, একটাই করে এইচ বসবে। কিন্তু দেখো ভাই একটা করে এইচ বসেছে মানে কি, সব ক্ষেত্রে মনে রাখবে যে সমস্ত ক্ষেত্রে তোমার এর কটা বন্ড থাকে, সি এর 4টা বন্ড, এইচ 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 4টা বন্ড তো ফিল আপ করতে হবে। কিন্তু দেখো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে 1 2, এখানটাকে দেখো এইচ এর একটা আর এখানে একটা, এখানে 3টে করে ফিল আপ হচ্ছে, তাহলে একটা করে বন্ড বাকি থেকে যাচ্ছে। যেহেতু একটা করে বন্ড বাকি থেকে যাচ্ছে, আমায় কি করতে হবে, একটা করে এক্সট্রা বন্ড দিতে হবে ওখানে, তো সেক্ষেত্রে আমার ডবল বন্ড হতে হবে। এখানে দেখো এক, এখানে দেখো সি, দেখো কটা বন্ড হচ্ছে, একটা একটা জায়গাতে ভালো করে খেয়াল করো, সি এইরকম হচ্ছে আর একটা এইচ মনে করো, তাহলে 1 2 3, তার মানে এখানে একটা মনে করো ডবল বন্ড দিয়ে দিলাম, তাহলে দেখো 4 ফিল আপ হয়ে গেল। এর কটা হলো 1 2 3 4, আর এরও কটা হলো 1 2 3 4, 4টে হয়ে গেল। আচ্ছা এই দুটোর কিন্তু কমপ্লিট, এই দুটো 4টা 4টা কমপ্লিট। এইবার দেখো এই জায়গাটা, এই জায়গাটা যদি আমি দিয়ে দিই তাহলে এই দুটোরও কমপ্লিট হয়ে গেল 4টা 4টা। এর কটা হলো দেখো 1 2 3 4, আবার এর কটা হলো 1 2 3 4, এরও হয়ে গেল। এইখানটা চলে আসো, এর দিয়ে দাও, তাহলে কটা কমপ্লিট হয়ে গেল, এরও হয়ে গেল। অর্থাৎ এটাকে যদি আমি ভালো করে লিখি তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এইরকম, যে এখানে একটা বন্ড, অর্থাৎ এটার মানে কি, এটা মানে হচ্ছে ডবল বন্ড, এটা মানে ডবল বন্ড, আর শুধু রেখাগুলো মানে সিঙ্গেল বন্ড। বেসিক্যালি আর কিচ্ছু নেই এখানটা, বাট একদম কঠিনের কিচ্ছু নেই, মনে রাখারও কিছু নেই, শুধু সিঙ্গেল বন্ড আর ডবল বন্ড, ঠিক আছে। তারপর তুমি কি করবে, বন্ডটা এখানে দিলে, এখানের পর একটা ছেড়ে দাও, কারণ একটাই দুটোকে শেয়ার করবে, এই একটাই দুটোকে শেয়ার করছে, তুমি একটা ছেড়ে আবার এখানে দিয়ে দাও, আবার একটা ছেড়ে তুমি এখানে দিয়ে দাও, তাহলে তোমার কমপ্লিট হয়ে গেল। এটা কোথায় আছে, এই জায়গাটা রয়েছে, তাহলে এটা সঠিক হয়ে যাবে। বোঝা যাচ্ছে কি, আমার কথা হচ্ছে বুঝতে পারছো কিনা, যদি একটাও প্রশ্ন এখান থেকে বুঝে যাও সেটাই তোমার কাজে লাগবে। নেক্সট, 2 ওহম রোধ সম্পন্ন একটি পরিবাহের মধ্য দিয়ে 2.5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। তাহলে প্রথমে তোমাকে বুঝতে হবে যে মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে যেতে গেলে কি করতে হয় না, মিলি অ্যাম্পিয়ার থেকে যদি অ্যাম্পিয়ারে যাই তাহলে 1 অ্যাম্পিয়ার সমান 1000 মিলি অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার সমান বলতে পারি, 1 অ্যাম্পিয়ার সমান 1000 মিলি অ্যাম্পিয়ার, তাই তো, কারণ অ্যাম্পিয়ারটা তো এসআই, আমাকে তো এসআই তে করতে হবে। কি করবো তাহলে, দেখো ভি ইকুয়াল টু আইআর, ভি ইকুয়াল টু আইআর ওহমের ল অনুযায়ী। এবার ভি কত, ভিটা তো বের করতে হবে, বিভব পার্থক্য বার করতে দিয়েছে। 2 ওহম রোধ সম্পন্ন পরিমাণ 2.5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্ট কত 2.5, তাহলে 2.5 ইন্টু হচ্ছে আর, আর কত 2, 2.5 কি বসাতে পারবো, উত্তর হচ্ছে না। 2.5 কি মিলি অ্যাম্পিয়ার, 1 মিলি অ্যাম্পিয়ার সমান কত অ্যাম্পিয়ার, 1000, তাহলে 2.5 বাই তুমি এটা করতে হবে, তোমাকে 1000 করতে হবে, ঠিক আছে, সরি। তাহলে আমি করে দিলাম 25 ডিভাইডেড বাই 1 2 3, আরো একটা শূন্য দিয়ে ইন্টু 2 করে দিলাম। এবার কাটাকুটি করো, ঠিক আছে, 25 4 100 0 0, তুমি এবার 2 দিয়ে কাটো, 2 2 4 0 0 1 বাই 200, এবার 200 হয়ে গেছে তো 1 বাই 200 হয়েছে, তোমার 1 বাই 200 হয়েছে, ঠিক আছে। 1 বাই 200 মানে আমি কি লিখতে পারি, ধরো এখানটা ধরো 0.005, আর 0.005 মানে কি, 0.005 মানে হচ্ছে 5 মিলি ভোল্ট হবে, মানে ব্যাপারটা বোঝো, 0.005 যেটা বেরোলো, 0.005 যেটা বেরোলো সেটা কি বেরোলো, সেটা বেরোলো হচ্ছে ভোল্ট বেরোলো। এবার এত ভোল্ট সমান কত মিলি ভোল্ট, এত ভোল্ট সমান কত মিলি ভোল্ট, 5 মিলি ভোল্ট, তাই না, 5 মিলি ভোল্ট, ক্লিয়ার। চলো নেক্সট, অযৌন প্রজনন সম্পর্কিত কলাম 2 এর সাথে কলাম 1 এর সঠিক মিল দেখায়। তাহলে দেখো লেসমিনিয়া,
এই যে লেসমেনিয়া, এই লেসমেনিয়ার সঙ্গে কিসের মিল রয়েছে বলতে পারবে? লেসমেনিয়ার সঙ্গে বাইনারি ফিশন। ইস্টের সঙ্গে কিসের? বাডিং। তাহলে দেখো A2 আর B4, A2 B4, অপশন এ কে আমি সঠিক বেছে নেব। বাকিগুলো তো তোমরা করতে, প্লাজমোডিয়াম মাল্টিপল ভিশন আর হাইড্রা হচ্ছে রিজেনারেশন। ক্লিয়ার? এটা দেখো তোমাদের ডাইরেক্ট এনসিইআরটি তে লেখা রয়েছে এরকম। অ্যামিবার কি হয়? দ্বিবিভাজন। অ্যামিবার কি হয়? দ্বিবিভাজন হয়। লিস্টম্যানের কি হয়? লিস্টম্যানেরও কিন্তু দ্বিবিভাজন হয়। যে এখানে দেখলাম আমরা বাইনারি ফিশন লিস্টম্যানিয়া। এই লিস্টম্যানিয়াটা কিন্তু অনেকে জানে না, অনেকে করতে পারে না, তো সেক্ষেত্রে সেটা তোমরা করতে পারবে। ঠিক আছে? এই যে প্লাজমোডিয়ামের বহু বিভাজন হচ্ছে, ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডীকৃত হচ্ছে, খণ্ডীকরণ হচ্ছে প্লাজমোডিয়ামের। ঠিক আছে? সেগুলো মনে রাখবে। নেক্সট হচ্ছে এই দেখো হাইড্রার কোরকোদ্গমও হয়, আবার হাইড্রার কিন্তু এমনি বিভাজন হয়, প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন হচ্ছে। ঠিক আছে? তো এগুলো তোমাদের মনে রাখতে হয়। নেক্সট নিউট্রালাইজেশন বিক্রিয়া। নিউট্রালাইজেশন বিক্রিয়া দেখো কি বলছে, নিউট্রালাইজেশন বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থ হিসেবে লিথিয়াম সালফেট এবং জল উৎপন্ন হচ্ছে। বিক্রিয়াজাত পদার্থ হিসেবে লিথিয়াম সালফেট এবং জল উৎপন্ন হয়েছে। আবার সেই একই ব্যাপার, লিথিয়াম সালফেট জানার দরকার নেই, শুধু মনে রাখবে নিউট্রালাইজেশন বিক্রিয়া মানে কি হয়েছে, এটা লবণ এবং জল, তার মানে একটা কি থাকবে? অ্যাসিড এবং বেস থাকবে, অ্যাসিড প্লাস বেস থাকবে, সেখান থেকে লিথিয়াম সালফেট লবণ উৎপন্ন হয়েছে, তাহলে লিথিয়ামের কিছু একটা থাকবে। এবার দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। প্রথমে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে কাটবো, কেন বলতো? কারণ যেহেতু এখানে সালফেট মূলক ঢুকেছে, নিশ্চয়ই এখানেও সালফেট মূলক থাকবে, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড গুলোকে আমি কি করব? কেটে দেবো। ভালো করে বোঝো, এখানে আমার তো লিথিয়াম সালফেট, মনে করো LiSO4, তাহলে নিশ্চয়ই সালফেট মূলকটাকে তোকে সালফেট থেকে নিতে হবে, তাহলে সালফেট মূলক বা সালফেট লবণ যদি হয়, নিশ্চয়ই এখানে সালফেট যুক্ত কোনো অ্যাসিড ছিল, তাহলে এখানে H2SO4 থাকা দরকার, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে, তাই সেই অপশনগুলো আমি কেটে দেবো। এইবার দেখো সালফিউরিক অ্যাসিড, লিথিয়াম কার্বনেট। ভাই কার্বনেট কি করে হবে? একটা কার্বনেট কি করে হয়? কার্বনেট তো বেস না, কিন্তু হাইড্রোক্সাইড, দেখো লিথিয়াম হাইড্রোক্সাইড, মনে করো LiOH, একটা কি? একটা বেস। সালফিউরিক অ্যাসিড কি? একটা অ্যাসিড, তার মানে এটাই হয়ে যাবে তোমার সঠিক উত্তর। বুঝতে পারলে? তোমাকে এগুলো দেখে জানতে হবে না, শুধু রিয়াকশন গুলো মেলাতে হবে, মেলালে কিন্তু এগুলো তুমি পারবে। তাই এক্সপ্লেনেশনটা খুব জরুরি। যারা ভাবছে শুধু রিয়াকশন মানে না জানলে পাওয়া যাবে না, তারা ভুল ভাবছো। আমি তো বললাম স্টেপ বাই স্টেপ যে এইভাবে করো, তাহলে পারবে। উদ্ভিদের শক্তির চাহিদা কম কেন? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে। উদ্ভিদের যে আমরা টিস্যু দেখতে পাই, বেশিরভাগ সেখানে কিন্তু ডেড, তো সেক্ষেত্রে যেহেতু ডেড, তাই তাদের শক্তির চাহিদা কম। টিস্যু যত বাড়বে, টিস্যুটাই তো শক্তি নেবে, টিস্যুর নিয়মিত কার্যকলাপ করতে তো শক্তি লাগবে, তারা যদি ডেড হয় তাহলে শক্তি কম লাগবে, অর্থাৎ তাদের অনেক মৃত কোষ রয়েছে। ইউর রাইট অ্যান্সার। মাইটোকন্ড্রিয়াকে অদ্ভুত বা ওয়্যার কেন বলা হয়? তার কারণ হচ্ছে মাইটোকন্ড্রিয়া একটা এমন একটা অর্গানেল, সেল অর্গানেল, যার মধ্যে নিউক্লিয়াস বাদেও তার মধ্যে কিন্তু নিজস্ব ডিএনএ থাকে এবং রাইবোজোম থাকে, অর্থাৎ অপশন বি উইল বি রাইট অ্যান্সার। এবং আরো একটা কথা তোমাদের বলে দিই, যারা যারা প্রোক্যারিওট হয় বা প্রোক্যারিওটিক অ্যানিমেল হয়, তাদের কিন্তু ডিএনএ সেটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যেই থাকে, তাদের কিন্তু নিউক্লিয়াসের মধ্যে থাকে না। এটা পরীক্ষায় প্রশ্ন আসে। আমাদের যেমন মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে, সেটা ঠিক আছে, আমাদেরও আছে, কিন্তু আমাদের মেনলি যে ডিএনএটা সেটা নিউক্লিয়াস থেকে আসছে। বাট এটা মনে রাখবে যে প্রোক্যারিওটিক যারা প্রাণী, আমরা তো ইউক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কিন্তু তারা মাইটোকন্ড্রিয়ার মধ্যেই কিন্তু এটা থাকে, ডিএনএটা থাকে। ঠিক আছে? চলো, এই যে মাইটোকন্ড্রিয়া, তার মধ্যে ডিএনএ রয়েছে, মাইটোকন্ড্রিয়া থেকে শক্তি উৎপন্ন হয়, মাইটোকন্ড্রিয়াকে শক্তির ঘর বলা হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। নেক্সট, আচ্ছা ভালো করে বুঝবে। আধুনিক পয়ঃসারণীতে যার অবস্থান তার বৈশিষ্ট্যের সাথে অসামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ আধুনিক পয়ঃসারণীতে যেখানে তাকে অবস্থান রাখা হয়েছে তার বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এবং এর ইলেকট্রনিক কনফিগারেশন ক্ষারীয় ধাতুগুলির অনুরূপ। ক্ষারীয় ধাতুগুলি যেখানে আছে তার মতো ইলেকট্রিক কনফিগারেশনই পাবো, তবে এটি ডায়াটমিক অণু হিসেবে বর্তমান। এই লাইনটাকে তুমি বলো, ডায়াটমিক মানে কি? যার অ্যাটমিসিটি বা পারমাণবিকতা 2, মানে কি? মানে সেটা 2 হিসেবে থাকে, যেমন O2 একটা ডায়াটমিক। ঠিক আছে? বি হলো সেই উপাদান যা তৃতীয় পিরিয়ডে সোডিয়ামের পরে আসে। সোডিয়ামের পরে কে আসে? সোডিয়ামের পরে কে আসে তৃতীয় পিরিয়ডে? ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ডে লিথিয়াম, থার্ড পিরিয়ডে সোডিয়াম। সোডিয়ামের কত? 11, আর 11 এর পর কত? 12। 12 মানে কে আসবে? 12। ম্যাগনেসিয়াম আসবে। তার মানে আমি বুঝে নিলাম যে বি মানে ম্যাগনেসিয়াম। তাহলে বি মানে ম্যাগনেসিয়াম কোথায় কোথায় আছে দেখো, এখানেও নেই, এখানেও নেই, এখানেও নেই, একমাত্র এই জায়গাটা আছে, তার মানে এটাই সঠিক হয়ে যাবে।
আর প্রথমটা দেখো ডায়াটমিক, দেখো হাইড্রোজেন একাই এখানে ডায়াটমিক, লিথিয়াম তো মনোটমিক, ল্যান্থানাসটা বাদ দাও, হিলিয়ামও মনোটমিক, অর্থাৎ লিথিয়ামও কিন্তু একটাই অবস্থান করে, বাট হাইড্রোজেন দেখো দুটো, মানে হাইড্রোজেনের একটা মলিকিউলের মধ্যে দুটো অ্যাটম থাকে। তো হাইড্রোজেন কি, হাইড্রোজেন ডায়াটমিক, বাট লিথিয়াম কি মনোটমিক, লিথিয়ামের অ্যাটমিসিটি 1। তো সেক্ষেত্রে এদিক দিয়ে দেখতে গেলেও অপশন 1টা সঠিক। এবং সি তে কি বলছে, যদিও আমি অপশনটা পেয়ে গেলাম তাও সিটা তোমাদের এক্সপ্লেন করে দিই। আধুনিক পদার্থনীতে সি গ্রুপের অন্তর্গত, সোডিয়ামের পরে আসে এবং সি গ্রুপের অন্তর্গত। সি গ্রুপ মানে কত নম্বর গ্রুপ, গ্রুপ মানে উলম্ব যে রেখাগুলো, সি গ্রুপ মানে সেকেন্ড গ্রুপ। ফার্স্ট গ্রুপে কি আসবে, লিথিয়াম, তারপরে সোডিয়াম এরা আসবে, সেকেন্ড গ্রুপে ম্যাগনেসিয়াম এরা আসবে, তাই না? তাহলে সেকেন্ড গ্রুপে তাহলে সি ইকুয়াল টু 2। দেখো এই যে হচ্ছে তোমার সোডিয়াম, সোডিয়ামের 11, ম্যাগনেসিয়ামের 12। আমি বলেছিলাম তোমাদের এই পর্যন্ত অন্তত মানে তোমাদের কি বলে আর্গন পর্যন্ত মনে রাখতে বলেছিলাম, তোমাদের হুবহু মুখস্থ রাখতে বলেছিলাম, ঠিক আছে? চলো নেক্সট। একটি উত্তল লেন্স একটি বাস্তব উল্টানো এবং খর্বাকার চিত্র তৈরি করে, বস্তুর অবস্থান হলো, ভালো করে বোঝো। এই প্রশ্নটাই কিন্তু অনেকের কনফিউশন হবে। কি কনফিউশন দেখো বলছি, এই মনে করো উত্তল লেন্স, তাহলে আমি যদি ইনফাইনাইটে কোনো বস্তু রাখি তাহলে সেটাও একদম খর্বাকৃতি তৈরি হবে। আবার যদি আমি, এইগুলো তো হবে না, এফ এবং টু এফ এর মাঝখানে রাখলে তো সেটা বড় হবে, আর ও এবং এফ এর মাঝখানে রাখলে সেটা হবে, কিন্তু সেটা কিন্তু ও এবং এফ মানে ও মানে আলোক কেন্দ্র এবং এফ এর মাঝখানে রাখলে সেটা কিন্তু বাস্তব হবে না, সেটা কিন্তু ভার্চুয়াল হয়ে যাবে। তো এই দুটো অপশন হবে না। তোমাদের প্রশ্ন, স্যার ইনফাইনাইটে রাখলেও ছোট হবে, আবার টু এফ থেকে দূরে রাখলেও ছোট হবে, কিন্তু বাবা এই জায়গাটায় তোমার গুরুত্ব, খুব ভালো প্রশ্ন এটা, অনেকে ভুল করবে। মনে রাখবে ইনফাইনাইটে যখন থাকছে বস্তুটা একদম ডিমিনিস্ট হচ্ছে, মানে একদম ডিমিনিস্ট, কিন্তু টুয়েলভ থেকে দূরে থাকলে হবে সামান্য একটু তার থেকে বড় হচ্ছে, অর্থাৎ খর্বাকার এবং অতীব খর্বাকার। যদি এখানে সবকিছু কোয়ালিফাই করবে, যদি অতীব খর্বাকার বলতো একদম বিন্দু আকৃতি, তখন এখানে ইনফাইনাইট অ্যান্সার করতে হতো, কিন্তু যেহেতু খর্বাকার বলেছে সেহেতু তোমাকে টুয়েলভ থেকে দূরে করবে। তুমি বলবে স্যার কেন, কারণ এনসিআরটি তে কিন্তু এখানে দেখো তোমাদের ডাইরেক্ট লেখা আছে অতি খর্বাকার এবং খর্বাকার সৎ এবং অবশিষ্ট, অ্যাজ ইট ইজ এই লাইনটাই তো আছে। খর্বাকার মানে বাস্তব উল্টান এবং খর্বাকার, অর্থাৎ এই যে দেখো সৎ মানে বাস্তব, সেটাকে আমি বাস্তব বাস্তব হয়ে যায়, সৎ অবশিষ্ট মানে উল্টান এবং খর্বাকার কোথায় রেখেছে, 2f1 থেকে দূরে বা 2f থেকে দূরে, এবং বস্তুটা করে দেবে f2 এবং 2f2 এর মাঝখানে। ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে? ওকে চলো নেক্সট। উপাদানগুলির রাসায়নিক বৈশিষ্ট্য অধ্যয়নের জন্য মেন্ডেলিভ কোন দুটি উপাদান দ্বারা তাদের যৌগগুলিতে মনোনিবেশ করেছিলেন? প্রথম হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা। এটা তোমাদের কার্বন এবং হাইড্রোজেন দিয়ে অপশন এসেছিল আগের ক্লাসে, আমি সেখানে বলে দিয়েছিলাম হাইড্রোজেন এবং অক্সিজেন কেন, না কারণ হাইড্রোজেন এবং অক্সিজেন কি করতে পারে না, মৌল দ্বারা গঠিত যৌগগুলি মনে করেন এরা প্রতিক্রিয়াশীল এবং বেশিরভাগ উপাদানের সাথে যৌগ তৈরি করে। আমি এখানে লিখে দিয়েছি, পিডিএফটা আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তুমি নিয়ে এগুলো দেখতে পারবে। ক্লিয়ার? চলো নেক্সট। একটি প্রোপেন অণুর সমস্ত হাইড্রোজেন পরমাণুর সাথে 3টি কার্বন পরমাণু দ্বারা মোট কতগুলি ইলেকট্রন ভাগ করে, অর্থাৎ বিষয়টা কিছু না, বিষয়টা যে প্রোপেনের 3টি যখন কার্বন থাকছে, তো প্রোপেনে তো 3টি কার্বন থাকছে, তার সঙ্গে কটা হাইড্রোজেন পরমাণু থাকছে। প্রোপেন দেখো, প্রোপেন মানে আমরা কি জানি, প্রোপেন অ্যালকেন, এগুলো বারবার বলি, দেখো প্রত্যেকটা শিফটে আমি কিন্তু এটা আলোচনা করি। প্রোপেন মানে অ্যালকেন, মানে কি হবে CnH2n+2, প্রোপিন মানে কি হয় CnH2n, প্রোপিন CnH2n, আর প্রোপাইন মানে কি হবে CnH2n-2। তাহলে এখানে কি প্রোপেন দিয়েছে CnH2n+2, অর্থাৎ C যদি 3 হয়, H কত হবে 3 2 6 যুক্ত 8, মানে 2 3 2 6 যুক্ত 2 8, তাহলে 8 হয়ে যাবে এখানটা সঠিক উত্তর। ভেরি ইজি এগুলো। নিচের কোনটি ক্ষমতার একক নয়? ক্ষমতা মানে কি, ক্ষমতা মানে হচ্ছে পাওয়ার, পাওয়ারের একক নয় কোনটা, ওয়াট তো পাওয়ারের একক, জুল পার সেকেন্ড মানেই তো ওয়ার্ক, অশ্ব শক্তি মানে হর্স পাওয়ার, এগুলো ক্ষমতার বড় একক, কিন্তু কিলোওয়াট ঘন্টা কার একক, এটা তো শক্তির একক, শক্তির একক। 1 কিলোওয়াট ঘন্টা সমান 3.6 ইন্টু 10⁶ জুল। বোঝা গেল? উদ্ভিদ তাদের বর্জ্য পদার্থ কোন অঙ্গে সংরক্ষণ করে? তো প্রথম কথা দেখো লাইসোজোম, ভাই লাইসোজোমে কি করে হবে, লাইসোজোম দেখা মাত্র তুমি কেটে দাও, লাইসোজোম 3টেতেই লাইসোজোম, লাইসোজোম কি বর্জ্য পদার্থ সঞ্চয় করে? লাইসোজোম কি করা হয়, লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়, যেটাকে কি করে না কোনো জিনিসকে সরিয়ে দিতে সাহায্য করে, মুক্ত করতে সাহায্য করে, কিন্তু নিজের সঙ্গে তো জমা রাখে না। বাট পাতা এটা শূন্য স্থান না, এটা ভ্যাকুওলস হতো,
ভ্যাকুয়ালসকেও বেচারা ট্রান্সলেট করে শূন্যস্থান করে দিয়েছে। আর জাইলেম, একদম ঠিক, এইটাই হচ্ছে ঠিক উত্তর। নিচের কোনটি নিউট্রালাইজেশন বিক্রিয়া? আচ্ছা ভালো করে বোঝো, এই যে নিউট্রালাইজেশন বিক্রিয়া মানে কি, দেখো নিউট্রালাইজেশন বিক্রিয়া থেকে প্রত্যেক শিফটে প্রশ্ন আছে। নিউট্রালাইজেশন মানে কি, অ্যাসিড প্লাস বেস, সেখান থেকে লবণ প্লাস জল উৎপন্ন। প্রথম অপশন দেখো, এটা কি NaOH কি সোডিয়াম হাইড্রোক্সাইড একটা বেস, তার মানে এটা বেস, এবং এটা অ্যাসিড, এটা লবণ, এটা জল, তার মানে এটা ঠিক রয়েছে, এটা একটা নিউট্রালাইজেশন বিক্রিয়া। HNO3 নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। KOH এটা একটা কি পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড অবশ্যই একটা বেস, অ্যাসিড প্লাস বেস। KNO3 দেখো এখানেও NO3 এখানেও NO3, তার মানে একদম ঠিক আছে, পটাশিয়াম নাইট্রেট উৎপন্ন হচ্ছে, জল উৎপন্ন হচ্ছে, লবণ জল, একদম ঠিক রয়েছে। HCl এটা কি, এটা হচ্ছে অ্যাসিড, NaOH এটা হচ্ছে বেস, NaCl এখানে Cl, এখান থেকে Cl টা চলে এসেছে, আর H2 একদম ঠিক, তার মানে 1 2 3 তিনটেই এখানে কিন্তু নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। বিক্রিয়াগুলো দেখে নেবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখে নেবে, অনেক সময় দেখা যাবে যে HNO3 KOH বিক্রিয়া করে KCl দিয়ে দিয়েছে, তখন সেটা কিন্তু ভুল হয়ে যেত। সবসময় মূলকগুলো একটু চেক। নিচের কোন ধাপে ধমনীর দেওয়ালের বিরুদ্ধে রক্তের মাধ্যমে সিস্টোলিক রক্তচাপ প্রবাহিত হয়? তাহলে সিস্টোলিক রক্তচাপ মানে কি, সিস্টোল মানে হচ্ছে সংকোচন হবে। তোমার সিস্টোল মানে কি, এই যে ভেন্ট্রিকুলারটা রয়েছে, এই যে ভেন্ট্রিকেলটা রয়েছে, ভেন্ট্রিকেলটার কি হবে, ভেন্ট্রিকেলটা সংকোচন হবে, তবে কিন্তু সেটা কি হবে, ধমনীর দেওয়ালে যাবে। ভেন্ট্রিকেল কোনটা, লেফট ভেন্ট্রিকেল, এখান থেকেই তো মহাধমনী রয়েছে। ফুসফুসীয় শিরা থেকে কি আসছে, O2 যুক্ত রক্ত আসছে, এবং সেটা এখানে আসছে, এবং সেখান থেকে সংকোচন হয়ে চলে যাচ্ছে, ভেন্ট্রিকুলার সংকোচন হয়ে যাবে সঠিক উত্তর। এই যে এখানে দেখিয়েছে যে ভেন্ট্রিকুলার সিস্টোল হচ্ছে, দেখো এই যে এখান থেকে চলে যাচ্ছে রক্ত। নিচের কোন বিক্রিয়া সম্ভব হবে? আচ্ছা, MgCl2 প্লাস Cu সমান হচ্ছে CuCl2 প্লাস Mg, CuSO4 প্লাস Ca, কোন বিক্রিয়া সম্ভব হবে? আচ্ছা, CuSO4 প্লাস Ca ইকুয়াল টু CaSO4 প্লাস Cu, MgCl2 প্লাস Cu। আচ্ছা ভালো করে বোঝো, MgCl2 এর সঙ্গে Cu এর বিক্রিয়া হচ্ছে CuCl2 প্লাস Mg হয়েছে, CuSO4 এর সঙ্গে Ca এর বিক্রিয়া হচ্ছে CaSO4 প্লাস Cu হয়েছে, Al2SO4 হোল 3 এর সঙ্গে PbPbS, এগুলো কি, এগুলো তো সব ভুলভাল আছে মনে হচ্ছে। আচ্ছা এইটা, এই প্রশ্নটা না কিছুটা ভুলভাল রয়েছে, এখানটা কিছু তীর চিহ্ন টিহ্ন নেই, কিছু নেই, কি ব্যাপারটা, সেটা আমি পরের ক্লাসে ঠিক করে দেবো, প্রশ্নটা টুকতে ভুল করেছে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তোমরা নিশ্চয়ই জানো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যেটা জেনারেটরে হয়, কে আবিষ্কার করেছেন, মাইকেল ফ্যারাডে, ঠিক আছে। চলো নেক্সট, ব্লিচিং পাউডার তৈরির সময় কোন গ্যাস লাগে? কোন গ্যাস, ক্লোরিন। বিক্রিয়াটা এখানে লেখাই রয়েছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় ক্যালসিয়াম অক্সিক্লোরাইড এবং জল উৎপন্ন হয়। আবার এটাও বলা হয় যে ব্লিচিং পাউডার থেকে কোন গ্যাস নির্গত হয়, তখনও উত্তর হবে ক্লোরিন, ঠিক আছে। নিচের কোন ক্ষেত্রে একটি বৃত্তাকার কয়েলের সাথে সংযুক্ত গ্যালভ্যানোমিটার দ্বারা একটি কারেন্ট নিবন্ধিত হবে? যখন একটি চুম্বক কয়েলের কাছে, ব্যাপারটা বোঝো, ব্যাপারটা হচ্ছে মনে করো এরকম একটা কয়েল রয়েছে, এরকম একটা কয়েল রয়েছে, তো কি ক্ষেত্রে এই যে কয়েলের তার রয়েছে এবং এখানে একটা গ্যালভ্যানোমিটার রয়েছে, গ্যালভ্যানোমিটারে এফেক্ট দেখাবে কিভাবে? না গ্যালভ্যানোমিটারে তখনই এফেক্ট দেখাবে যখনই কি হবে, যখনই এখানে কারেন্ট ইনডিউস হবে। কারেন্ট কখন ইনডিউস হবে, যখনই কি হবে, এই ম্যাগনেটের একটা গতি থাকবে। যখন একটি চুম্বক কয়েলের কাছে স্থির থাকে একদমই হবে না, কয়েলের কাছে স্থির থাকলে তো হবে না, ওটাকে কি করতে হবে, গতির মানে ওটাকে তার মুভমেন্ট হতে হবে। যখন একটি চুম্বক কয়েলের দিকে সরানো হয় একদম ঠিক, এবং দূরে চুম্বকটাকে দূরে সরানো, অর্থাৎ নিয়ে যাচ্ছ নিয়ে আসছো, নিয়ে যাচ্ছ নিয়ে আসছো, তবেই তো সেখানে ইনডিউস হবে। অর্থাৎ 2 এবং 3 নম্বরটা সঠিক হয়ে যাবে, 4 নম্বর অপশন সঠিক হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ব্যাপার, যখনই তুমি কাছে নিয়ে আসছো এবং দূরে সরিয়ে যাচ্ছ, কাছে নিয়ে আসছো দূরে সরিয়ে যাচ্ছ, তখনই কিন্তু ওখানে কারেন্টটা ইনডিউস হবে, আদারওয়াইজ তুমি স্থির করে রাখলে হবে না, ঠিক আছে। তো এই ছিল তোমাদের আজকে ক্লাস, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ক্লাসটিকে ভালো লাগলে অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। যারা সায়েন্স ব্যাচে ভর্তি হতে চাও, বিশেষ করে জুন ব্যাচে, জুন ব্যাচটা শেষ হয়ে গেছে, জুলাই ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চাও তাই নাম্বারে ফোন করো। আর এই ব্যাচটা এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে, তো যারা ভালোভাবে পড়াশোনা করতে চাও আরো প্রথম থেকে শেষ পর্যন্ত, তারা অবশ্যই আমার ব্যাচ জয়েন করো। সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ প্রত্যেককে।